আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্লাজমা স্টাডি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কিছু ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আলোচনা করব যেগুলো এইচএসসি এক্সামের 3 নঙে আসে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, ওয়াজ বর্ন বা বি বর্ন এই শব্দটি কোথায় ব্যবহৃত হয়? সাধারণত জন্মগ্রহণ করা বোঝাতে ওয়াজ বর্ন বা বি বর্ন ব্যবহৃত হয়। এখানে বি বলতে কি বোঝাচ্ছে? এম ইজ আর, ওয়াজ ওয়ার। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর ইউজ হয়, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে ওয়াজ ওয়ার। এখন ওয়াজ বর্ন তুমি কোথায় বসাবা, কখন বসাবা? যখন কোনো মানুষের জন্মস্থান বা জন্মসাল বুঝাবে এর আগে তুমি ওয়াজ বর্ন বসাবা। ক্লিয়ার? যেমন আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মিস্টার জাহেদ ওয়াজ বর্ন ইন ঢাকা। এই যে কোথায় জন্মগ্রহণ করছে? ঢাকায়। তাহলে জন্মস্থানের আগে কি বসছে? এখানে ওয়াজ বর্ন। তারপর দেখো, হ্যাভ টু বা হ্যাজ টু। হ্যাজ টু কখন ইউজ হয়? কোনো কিছু যখন বাধ্যবাধকতা, বাধ্যতামূলক বোঝাতে হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ হয়। এই তখন হ্যাভ টু বা হ্যাজ টু অর্থটা কি হয়ে যায়? যে এই কাজটা তোমাকে করতেই হবে, ওই কাজটা তোমাকে করতেই হবে, মানে মাস্ট। মাস্ট অর্থে হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ হয়। এই যে এখানে কি লিখছি? এটি সাধারণত বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহৃত হয়। প্রেজেন্ট টেন্সে কি হয়? হ্যাভ টু বা হ্যাজ টু, আর পাস্ট টেন্সে হচ্ছে হ্যাড টু। তাহলে হ্যাভ টু কখন বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ টু, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ টু বসে। আর তুমি চিনবা কিভাবে কখন হ্যাভ টু বা হ্যাজ টু বসাবা? হ্যাজ টু যেহেতু মডাল অক্সিলারি হিসেবে কাজ করে, তাই হ্যাভ টু বা হ্যাজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ধরো এখানে হ্যাজ টু তো থাকবে না এক্সামে, যে হি ড্যাশ পাস দ্য এক্সামিনেশন টু গেট এ জব। তাহলে যে পাস মানে কি? অতিক্রম করা। তাহলে এই যে পাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সো এর আগে কি বসবে? যে তাকে পরীক্ষায় পাস করতেই হবে একটি ভালো চাকরি পাওয়ার জন্য, বা একটি ভালো চাকরি পেতে পরীক্ষায় তাকে পাস করতেই হবে। তাহলে এটা কি বোঝাচ্ছে? এখানে বাধ্যবাধকতা। সো এখানে কি বসবে? হ্যাভ টু বা হ্যাজ টু। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে কি বসছে? হ্যাজ টু। আশা করি ক্লিয়ার। হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ কি? বরং ভালো। তুমি হ্যাড বেটার অর্থ বরং ভালো, আবার বলতে পারো যে উড রেদার, এটা অর্থ বরং। তা তুমি কখন কোনটা বসাবা? সেন্টেন্সের মধ্যে যখন উচিত অর্থটা উঠে আসবে, যে তোমার বরং এই কাজটা করা উচিত, ওইটার তুলনায় এই কাজটা করা উচিত, বা এই মুহূর্তে তোমার এই কাজটি করা উচিত, তখন তুমি হ্যাড বেটার ইউজ করবা। আবার হ্যাড বেটারের পরে ভার্বের কি বসে? প্রেজেন্ট ফর্ম বসে। যেমন আই হ্যাড বেটার মিট ইউ, আমার তোমার সাথে দেখা করা উচিত। আর হ্যাড বেটারের পরে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর হচ্ছে উড রেদার। এই উড রেদার অর্থ কি? বরং। কোনো একটি কাজের চেয়ে বরং অন্যটা ভালো। ধরো একটা কাজ করতেছো, এটার তুলনায় আরেকটা কাজ ভালো, তখন কি বসে? উড রেদার। আর খুব সহজেই তুমি চিনতে পারো কখন উড রেদার বসাবা। ম্যাক্সিমাম সেন্টেন্সের ক্ষেত্রেই এই উড রেদার যখন বসবে, ওই সেন্টেন্সে দেন থাকে। কি থাকে? দেন থাকে। এই দেন অর্থ কি? চেয়ে, বা মানে তুলনা অর্থে আর কি, চেয়ে বোঝায়। যেমন আই উড রেদার কাম অন সানডে দেন মানডে। এটা অর্থ কি বুঝাইতেছে এখানে? আমি বরং রবিবারে না এসে সোমবারে আসব। আমি বরং রবিবারে না এসে সোমবারে আসব। আবার উড রাদারের পরেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তারপর লিস্ট। লিস্ট যুক্ত সেন্টেন্সে সাধারণত শুড ব্যবহৃত হয়। এই লিস্টের পরে ক্লজটিতে মূল ভার্বের পূর্বে শুড, মাইট, উড বসে। এগুলা সাবজেক্টের উপর ভিত্তি করে বসাতে হয়। যেমন আয়ের সাথে শুড বসে, বাকিগুলোও বসাতে পারো, কোনো সমস্যা নাই। তারপর কি বলছে এখানে? লেট অ্যালোন। এই ফ্রেজটির ক্ষেত্রে কি হয়? যে প্রশ্নই আসে না, বা দূরের কথা, যে সে তো 1 মাইল হাঁটতে পারে না, সে কি করে 5 মাইল হাঁটবে? সে 1 মিনিট কথা বলতে পারে না, সে কি করে 5 মিনিট কথা বলবে? মানে সে একটা কাজ করতে পারে না, একটা কাজ কি তাদের করা সম্ভব? এরকম যখন কোশ্চেন উঠে তখন লেট অ্যালোন ইউজ হয়। আর এই লেট অ্যালোন যুক্ত বাক্যটি সাধারণত নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন বিনা ক্যান নট ওয়াক এ মাইল লেট অ্যালোন 5 মাইলস। মানে সে তো বিনা 1 মাইল হাঁটতে পারে না, প্রশ্নই উঠে না তাহলে 5 মাইল হাঁটার। আশা করি বুঝতে পেরেছো। তারপর অ্যাজ ইফ বা অ্যাজ দো, এটা অর্থ কি? যেন।
আর এই অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়। তুমি কিভাবে চিনবা অ্যাজ ইফ এর পরে ক্লোজটিতে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়? যেমন হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সবকিছুই জানতো। তাহলে যে হি সাবজেক্ট দেন নিউটা কি ভার্বের পাস্ট ফর্ম, নো এর পাস্ট ফর্ম হচ্ছে কি নিউ। আবার ধরো এম ইজ ওয়াজ বসবে একটা সেন্টেন্সে, এই এম ইজ ওয়াজ এর পরিবর্তে কিন্তু ওয়ার বসবে যখন এজ ইফ ব্যবহৃত হয় সেন্টেন্সে। যেমন এই যে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার রিচ, সে কথা বলে যেন সে ধনী ছিল। তাহলে এখানে হি এর সাথে সাধারণত ওয়াজ হওয়ার কথা, বাট যেহেতু এখানে এজ ইফ ব্যবহৃত হয়েছে তাই এখানে কি বসছে ওয়ার। আশা করি ক্লিয়ার এটাও। তারপর দেখো হোয়াট ইফ নাকি যে তাহলে কি হবে, এরকম একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে কোনো একটা কাজ বা কোনো একটা ঘটনার পরে পরিণতি কি হতে পারে, ওইটার ওই কাজটার ফলাফল কি হতে পারে, এরকম এরকম একটা সম্ভাব্য কোশ্চেন থেকে যায়। তখন আমরা কি ইউজ করব হোয়াট ইফ। আর সেন্টেন্সের শেষে ন্যাচারালি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, কোশ্চেন মার্ক থাকবে। যেমন হোয়াট ইফ দ্য ট্রেন লেট, ট্রেনটি দেরিতে আসলে কি হবে, এটা পরিবর্তন কি হতে পারে, এরকম বোঝালে হোয়াট ইফ ব্যবহৃত হবে। তারপর হচ্ছে এস সুন এজ, এস সুন এজ অর্থ কি যেই মাত্র। ধরো দুটি কাজ বা দুটি ঘটনা সংঘটিত হচ্ছে, দুটি সাথে সাথেই মানে যখন একটা ঘটতেছে ঠিক তৎক্ষণাৎই আর একটা ঘটে যাচ্ছে, তখন কি ব্যবহৃত হবে এস সুন এজ। আবার এই এস সুন এজ যুক্ত সেন্টেন্সের মধ্যে যদি দুইটা ক্লজ থাকে, ওই দুইটা ক্লজেই একই টেন্সের হবে। ধরো প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে সেকেন্ড অংশ হবে প্রেজেন্ট টেন্সের, আবার প্রথমটা যদি পাস্ট টেন্সের হয় পরবর্তীটা হবে পাস্ট টেন্সের। যেমন দেখো as soon as the teacher entered the classroom, যখনই শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলেন, the students stood up, ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে পড়ল। তাহলে এই যে as soon as যুক্ত দেখো তো ক্লজটার মধ্যে যে মূল ভার্ব হিসেবে কোনটা ইউজ হয়েছে এন্টায়ার্ড, এই যে ভার্বের পাস্ট ফর্ম। আবার এটা কি পরে ক্লজটা কি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে, কারণ কি একই টেন্সের হতে হয়। as soon as যুক্ত সেন্টেন্সটা কি হতে হয় একই টেন্সের হতে হয়। তারপর দেখো আনলেস, এই আনলেস অর্থ কি যদি না, মানে একটা সেন্টেন্সের মধ্যে কি বুঝে আনলেস দ্বারা তুমি যদি এই কাজটা না করো তাহলে তুমি ওইটা হবে না, এরকম। তাহলে যেহেতু এই আনলেস নিজেই নেগেটিভ একটি শব্দ, তাই এই সেন্টেন্সটার মধ্যে এক্সট্রা ভাবে নট ব্যবহার করা যাবে না। আর এই আনলেসটা কি করে ইফের মতন একটি শর্ত ছুড়ে দেয় যে তুমি যদি এটা না করো তাহলে ওইটা পাবে না বা ওইটা হবে না। যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো বা যদি না তুমি কঠোরভাবে কাজ করো, ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবে না বা হতে পারবে না। আশা করি বুঝছো। তারপর হোয়াটস লাইক বা হোয়াট ডাজ লুক লাইক, এখন তুমি কোনটা বসাবা, দেখা যায় যে অনেক সময় এই তিন রঙের ক্ষেত্রে দুইটাই থাকে, হোয়াটস লাইকও থাকে আবার হোয়াট ডাজ লুকও থাকে, লুক লাইক থাকে। তুমি তাহলে কোনটা বসাবা, এগুলোর অর্থ কি দেখো, এগুলোর অর্থ কি যে কেমন বা দেখতে কেমন, এরকম একটা প্রশ্ন। আর এই হোয়াটস লাইক বা হোয়াট ডাজ লাইক লুক লাইক যুক্ত সেন্টেন্সে অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে। এখন কখন কোনটা বসাবা, অদ্ভুত বা কাল্পনিক যখন কোনো কিছু বুঝাবে তখন তুমি হোয়াট ডাজ লুক লাইক, এই হোয়াট ডাজ লুক লাইক বসাবা। আর এছাড়া ওই যে সেন্টেন্সের শেষে অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে আর এই দুইটা শূন্যস্থান থাকবে, তখন তুমি কি বসাবা হোয়াটস লাইক বসাবা, দেখতে কেমন তখন বুঝাইলে। আর যখন অবশ্যই অদ্ভুত কোনো কিছু বুঝাবে তখন তুমি হোয়াট ডাজ লুক লাইক বসাবা। তারপর উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন, এরকম কিছু প্রশ্ন করতে তখন কি ইউজ হয় উড ইউ মাইন্ড। আর এটি সাধারণত অনুরোধ বা সম্মতি জানতে চাও অর্থে ইউজ হয়, যে আপনি কি কিছু মনে করবেন আমি এই কাজটা করলে বা ওইটা করা হলে কি আপনি কিছু মনে করবেন, এরকম কিছু বোঝাতে। আর এই উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে অলওয়েজ আইএনজি বসে, এটা ছাড়া তুমি চিনার উপায় তুমি চিনতে পারো, এটা রুলস, গ্রামাটিক্যাল রুলস এরকম। এটা উড ইউ মাইন্ড এরপরে কি বসে ভার্বের সাথে আইএনজি বসে। যেমন এখানে একটা আমি উদাহরণ দিয়েছি, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, আপনি কি কিছু মনে করবেন এক কাপ চা নিলে। এই যে উড ইউ মাইন্ডের পরে ভার্বে ঠেকের সাথে কি আছে আইএনজি, সো ক্লিয়ার।
তারপর দেখো সেন্টেন্সে কখন ওই যে সাবজেক্ট হিসেবে কি ব্যবহৃত হয় দেয়ার বা ইট, তখন এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টরি অর্থ কি? সূচনাকারী বা সূচনামূলক। তখন যেমন দেয়ার আর মানে কি যে আছে, ইট ইজ এটি, তখন কি ব্যবহৃত হয় দেয়ার বা ইট। তারপর যেমন এই যে দেয়ার ওয়ার হলে তখন অর্থটা কি প্রকাশ পায়? ছিল, ছিল। আবার যদি আমি দেয়ার ইজ বলতে পারি, দেয়ার ইজ বলি আর বলি, তখন এটা অর্থ কি হয়ে যায়? আছে অর্থে। তারপর ইউজ টু অর্থাৎ অতীতের অভ্যাস অর্থে, যে অতীতকালে একটা কাজ তুমি রেগুলারই করতা, তখন এই ইউজ টু ব্যবহৃত হয়। আবার এই ইউজ টু এর পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন আই ইউজ টু গো টু স্কুল, যে আমি স্কুলে যেতাম। মানে তুমি তো স্কুলে তো রেগুলারই যেতে, মানে একটা অভ্যাসে পরিণত হয়েছিল তখন। তখন এই রেগুলারই যে কাজটা করা হয় অতীতকালে, তখন ইউজ টু ব্যবহৃত হয়। তারপর দেখো ইট ইজ টাইম বা হাই টাইম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। এটা কমপ্লিটিং সেন্টেন্সে তোমার লাগবে, তারপর অন্যান্য গ্রামারগুলো সলিউশন করতেও লাগবে। এই স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ টাইম বা হাই টাইম অর্থ কি? উপযুক্ত সময় বা এখনই উপযুক্ত সময়, এরকম বুঝায় যে একটা কাজ এখনই করার সময়, আর দেরি করে লাভ নেই বা আর দেরি করা উচিত হবে না, এরকম বোঝাতে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। এখন তুমি এটা কিভাবে বসাবা? এটা স্ট্রাকচারটা কি? এই ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি তুমি সাবজেক্ট বসাও, তাহলে অবশ্যই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। আর যদি টু বসাও, তাহলে কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর আমরা তো জানি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলে এই স্ট্রাকচারটাকে কি বলে? ইনফিনিটিভ। কি বলে? ইনফিনিটিভ। যেমন এই যে ইট ইজ টাইম উই স্টপ আওয়ার ব্যাড হ্যাবিটস, এটি উপযুক্ত সময় আমাদের অভ্যাসগুলো বন্ধ করার, আমাদের খারাপ অভ্যাসগুলো বন্ধ করা। হ্যাবিট মানে কি? অভ্যাস। তাহলে ইট ইজ টাইমের পরে যেহেতু আমি সাবজেক্ট ব্যবহার করেছি, তো এখানে ভার্ব স্টপের পাস্ট ফর্ম নিতে হয়েছে আমাকে। এখন যদি আমি টু নিতাম, তাহলে এখানে কি লিখতে হইতো আমার? যে ইট ইজ টাইম টু স্টপ, তখন কিন্তু এখানে ভার্বের পাস্ট ফর্ম হইতো না, তখন হইতো কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু এর পরে কি হইতো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর সাবজেক্ট দিলে কি বসাতে হবে আমাকে? অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম। তারপর আইদার অর, এটা অর্থ কি বোঝায়? যে হয় এটা, না হয় ওটা। মানে কি? যে দুই বা তার চেয়ে বেশি তোমার কাছে অপশন আছে, যে এর মধ্যে দুই বা ততোধিক সম্ভাবনাময় জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস বেছে নেওয়াকে বোঝায়। তার মানে কি? যে হয় হয় একজন করছে, না হয় আরেকজন করছে, হয় এই জিনিসটা, না হয় আরেকটা জিনিস, এরকম কিছু বোঝায়। যেমন আইদার হি অর হিজ ব্রাদার ব্রোক দ্য গ্লাস, মানে কি? সে অথবা তার ভাই গ্লাসটি ভেঙেছিল। তাহলে যে সে নইলে তার ভাই, হয় হয় অমুক, না হয় তমুক, মানে এরকম আর কি, যে একজন না হয় আরেকজন। এক্ষেত্রে কি ইউজ হয়? আইদার অর। আবার যদি এখানে নেইদার বসতো, তাহলে কি হইতো? যে দুজনে কেউই না, দুজনে কেউই না, তখন কি বুঝায়? যে নেইদার। কাম অন ফ্রাইডে অর স্যাটারডে, যে শুক্রবারে অথবা শনিবারে আসো, নেইদার ডে ইজ ওকে, যে না হলে কোনোদিনই না, এরকম যে কখনোই না বোঝাতে নেইদার ব্যবহৃত হয়। তারপর দেখো নো সোনার হ্যাড, এই নো সোনার হ্যাড থাকলে পরে কি হবে? দেন। আর স্কার্সলি হ্যাড সবগুলো কিন্তু নেগেটিভ শব্দ, থাকলে কি বসবে? হোয়েন। আবার হার্ডলি হ্যাড থাকলে কি বসবে? হোয়েন। তার মানে তুমি এভাবে মনে রাখতে পারো যে নো সোনার হ্যাডের ক্ষেত্রে দেন, বাকি সব ক্ষেত্রে হচ্ছে কি? হোয়েন। এগুলো অর্থ কেমন ভাবে প্রকাশ করে? যে যেতে না যেতে, খেতে না খেতে, বলতে না বলতে। যে আমি খেতে না খেতে সে চলে আসলো, আমি যেতে না যেতেই সে ওইটা করে ফেললো, বা আমি পড়তে না পড়তেই আমার টিচার চলে আসলেন, এরকম অর্থ প্রকাশ করলে তখন নো সুনার হ্যাড বা স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এগুলো ব্যবহৃত হয়। এই ধরনের সেন্টেন্সে প্রথম ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে দ্বিতীয় ক্লজটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। আচ্ছা, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমি একটু মনে করিয়ে দিই। কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সরি ভার্বের পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাই তো? এখন দেখো তাহলে নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটি ছেড়ে গেল।
দেখছো? তাহলে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে গেল, একটা কাজ করতে না করতে আরেকটা কাজ হয়ে গেছে, তখন কি ইউজ হয়? নো সুনার হ্যাড। আর এই যে নো সুনার হ্যাড থাকলে কি থাকবে? আমি বলছি সেন্টেন্সের মধ্যে অবশ্যই দেন ব্যবহৃত হবে। কি দেন? এখন যদি এখানে স্কার্সলি হ্যাড হইতো তখন কি হইতো? হোয়েন। তারপর দেখো ইন কেস অর্থ কি? যদি বা সম্ভাবনা, যে এই ক্ষেত্রে, এরকম অর্থ প্রকাশ করে। সম্ভাব্য কোনো ধারণা প্রকাশ করতে ইন কেস ব্যবহৃত হয়। যেমন ইন কেস ইউ ফরগেট আই উইল ফোন ইউ, যদি তুমি ভুলে যাও আমি তোমাকে ফোন করে মনে করিয়ে দিব, এরকমটা বোঝায়, আমি তোমাকে ফোন দিব। তারপর দেখো টিল বা আনটিল অর্থ কি? যতক্ষণ পর্যন্ত না, যে যতক্ষণ পর্যন্ত না এই কাজটা করা হচ্ছে তাহলে ওইটা হবে না, এরকম কিছু বোঝায়। এগুলো যেহেতু নিজেই নেগেটিভ, সো এইগুলা যুক্ত, এই টিল বা আনটিল যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আবার এক্সট্রা ভাবে নট কখনোই ব্যবহার করা যাবে না। কিন্তু যদি টিল এরপরে আবার নেগেটিভ ব্যবহার করা যাবে, কারণ টিল অর্থ কি বোঝায়? যে যতক্ষণ। আবার আনটিল কি? যতক্ষণ পর্যন্ত না। আনটিল থাকলে কখনোই নেগেটিভ শব্দ ব্যবহার করা যাবে না, বা টিল থাকলে ব্যবহার করা যাবে। যেমন ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক, অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি আসি, যতক্ষণ পর্যন্ত আমি আসি। বা আরেকটা দেখো স্টাডি আনটিল ইউ উইল বি সাকসিডেড, ভালো করে পড়াশোনা করো আনটিল ইউ উইল বি সাকসিডেড, না তুমি কি হবে? যতক্ষণ না পর্যন্ত তুমি সফল হচ্ছ ততক্ষণ পর্যন্ত কি করো? পড়াশোনা করো, এরকমটা বোঝাচ্ছে। আমি আজকে চেষ্টা করেছি বেসিক রুলস গুলো নিয়ে আলোচনা করার। নেক্সট ক্লাসে আমি বোর্ড কোশ্চেন গুলো নিয়ে অ্যানালাইসিস করে প্রত্যেকটা অর্থ সহ ভেঙে ভেঙে কোথায় কোন স্ট্রাকচারটা ইউজ হয়েছে, এই ওয়ার্ডস এন্ড ফ্রেজের কোথায় কোনগুলো ব্যবহৃত হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে থেকে ক্লাসটি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কোনো সমস্যা থাকলে বা কিছু না বুঝলে, এবং কি কি ক্লাস চাও, কি কি বিষয়ে সমস্যা, এগুলো জানাবে। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ করছি।